আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। এবার বিস্তারিত। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ৫ মরদেহের পরিচয় ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করেছে সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এসব মরদেহের বিপরীতে ১১ জন দাবিদারের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল। এর মধ্যে ৫ জনের পরিচয় শনাক্ত করেছে তারা। শনাক্ত হয়েছে মাইলস্টোনের শিক্ষার্থী ওকিয়া ফেরদৌস নিধি, লামিয়া আক্তার সোনিয়া, আফসানা আক্তার প্রিয়া, রাইসামণি ও মারিয়াম উম্মে আফিয়া। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি জানায়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে গত ২২ জুলাই সিআইডি ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচে রক্ষিত অশনাক্ত মরদেহ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন। এই নমুনাগুলো বিশ্লেষণ করে ৫ নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। নমুনা থেকে প্রস্তুত করা প্রোফাইল ও ঘটনার পর থেকে ২৩ জুলাই পর্যন্ত ৫টি পরিবারের মোট ১১ সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে ৫টি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। এদিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ মাহতাবুদ্দিন নামে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান। তিনি জানান, মাহতাবের শ্বাসনালী সহ শরীরের ৮৫% পুড়ে যায়। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। এ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১২ জনের মৃত্যু হল। এ ঘটনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩-এ। যদিও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তালিকায় মৃত্যুর সংখ্যা ৩০ বলে জানানো হয়েছে। এদিকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। সন্ধ্যায় ঢাকায় আসছে চীনের ৫ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের বিশেষ মেডিকেল টিম। দগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় রয়েছে ভারত ও সিঙ্গাপুরের বিশেষ মেডিকেল টিমও। এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন সহকর্মী ইমদাদুল্লাহ বাবু। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বাবু, আহতদের সবশেষ অবস্থা কি জানাবেন? আর যেই ৫ জনের নমুনার সংগ্রহ করা গেছে এবং পরিচয় মিলেছে তাদের সম্পর্কে বিস্তারিত জানাবেন। আমি দাঁড়িয়ে আছি বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে। ঠিক এই ভবনটিতেই কিন্তু চলছে। বেশিরভাগ আহতই এখন ভর্তি আছেন এই হাসপাতাল। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজেও ভর্তি রয়েছেন। মোট সব মিলে ৫১ জনের মতো আহত এবং দগ্ধ। এছাড়াও এখন পর্যন্ত সরকারি হিসেবে এই ঘটনায় মারা গেছে ৩২ জন। কিছুক্ষণ আগে মাহিয়া নামের ১৫ বছরের একজনের মৃতের খবর জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। এর মধ্য দিয়ে স্বাস্থ্য বিভাগের হিসেবে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৩২-এ গিয়ে দাঁড়ালো। আপনাকে জানিয়ে রাখি যে আজকে এই যে হাসপাতালটি রয়েছে দল ভারতের একটি বিশেষ বাঁচিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন। আজকে চীনের একটি বিশেষজ্ঞ দল কিন্তু এখানে আসার কথা রয়েছে। তারাও তাদের আধুনিক যে অভিজ্ঞতাগুলো রয়েছে সেই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আসলে এই পোড়া রোগীগুলোকে বাঁচিয়ে তোলা যায় সে চেষ্টা। এই পর্যন্ত এখানে যে চিকিৎসার ব্যবস্থাপনা রয়েছে তাতে এখন পর্যন্ত যে আহতরা রয়েছেন তাদেরকে সঠিকভাবে রাখার চেষ্টা করা হচ্ছে সেটাও বলছে কর্তৃপক্ষ। কিন্তু বার্ন এবং পোড়া রোগীদের ক্ষেত্রে আসলে সম্ভাবনা বলে তেমন কিছু থাকে না। যা কিছু থাকে সবই থাকে শঙ্কা। সেই শঙ্কার কথাও কিন্তু বলছে। তারপরও দেশবাসী সহ সবাই কিন্তু প্রার্থনা করছে যে আর কোনো প্রাণ যাতে ঝরে না পড়ে। এই হাসপাতালগুলোতে যারাই ভর্তি রয়েছেন তারা যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসুক। এই বেদনাটুকু আর কোনো পরিবারকে যাতে বইতে না হয় সেই চেষ্টাটুকু কিন্তু চিকিৎসকরা আপ্রাণ করে যাচ্ছেন। এবং আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে সিএমএইচে বার্ন ইনস্টিটিউটে। ধন্যবাদ বাবু আপনাকে। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত একই পরিবারের ৩ শিশুর স্বজনদের সাথে দেখা করে তাদের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উত্তরার তারারটেক এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা ৩ শিক্ষার্থী আরিয়ান, বাপ্পি ও উমায়ের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব। পরে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। শিশুদের এমন নির্মম মৃত্যু কোনোভাবেই কাম্য নয় উল্লেখ করে এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল।
নিহতের পরিবারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি। তাদের যে ব্যথা তাকে সন্তান দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। আমরা শুধু তাদেরকে এটুকু জানাতে এসেছি যে আমরা আপনাদের এই কষ্টের সঙ্গে আমরা আছি, আমরা আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি, শেয়ার করে নেব। আপনারা আল্লাহর কাছে আমরা এই দোয়া করি আপনারা এই কষ্ট সহ্য করে দাঁড়াবেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাত দেন, একই সঙ্গে যারা আহত হয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সম্পূর্ণ সুস্থ করে দেন। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকারের ভোট জাতীয় সংসদ নির্বাচনের আগে হবে কিনা সে বিষয়ে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ। ক্যাবিনেট বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত 2 জন শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া হবে। নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থ কামনা করে কাল দেশের সব ধর্মীয় উপাসনালয় বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক। বৈঠকের শুরুতেই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। পরে নিহতদের বিধেয়ী আত্মার সম্মানে 1 মিনিট নীরবতা পালন ও দোয়া মোনাজাত করা হয়। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসা সেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠকে। পরে এক সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল জানান, উপদেষ্টা পরিষদের সভায় ফৌজদারি আইন সংশোধনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ব্যক্তি গ্রেফতার হচ্ছে উনি চাহিদা মাত্র যে পুলিশ গ্রেফতার করছে তাকে আইডেন্টিটি কার্ড দেখাতে হবে, এটা ম্যান্ডেটরি। এরপর হচ্ছে তাকে যখন থানায় নিয়ে আসা হবে যত দ্রুত সম্ভব গ্রেফতারকৃত ব্যক্তির পরিবার, বন্ধু বা লয়ারকে তার সাথে যোগাযোগ করে জানাতে হবে যাতে গ্রেফতার করেছি আমরা এই কারণে গ্রেফতার করেছি, এই মামলায় গ্রেফতার করেছি এবং গ্রেফতারকৃত ব্যক্তি এখানে আছেন। যত দ্রুত সম্ভব করতে হবে এবং কোনো অবস্থাতেই 12 ঘন্টার বেশি সময় নেওয়া যাবে না। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সংস্কারের উপর নির্ভর করছে কোন নির্বাচন আগে হবে। নির্বাচনের বিষয়টা আপনারা জানেন, এটা জাতীয় ঐক্যমত্যের বিষয়। রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য এবং হলে এই বিষয়ে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে পারে। এই বিষয়টা সম্পূর্ণই রাজনৈতিক দলগুলো সহ সরকারের একটা ঐক্যমত্যে আসার বিষয়। সরকারি চাকরিজীবীদের বেতন সমন্বয়ে পে কমিশন গঠন করেছে সরকার। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠিত কমিশন 6 মাসের মধ্যে রিপোর্ট দেবে। সম্প্রতি গোপালগঞ্জে এনসিপির রাজনৈতিক সমাবেশে হামলার ঘটনায় বিচারপতি আবু তারিকের নেতৃত্বে আরেকটি কমিশন গঠনের সিদ্ধান্ত হয় বৈঠকে। গোপালগঞ্জের এই যে ভায়োলেন্সটা হলো, ওইখানে হতাহত এবং এটার কারণ অনুসন্ধান করা, এই পুরো জিনিসগুলো তারা 3 সপ্তাহের মধ্যে এই কাজটা, এই ইনকোয়ারি এটা করবে। বিমান দুর্ঘটনায় হতাহতের সংখ্যা নিয়ে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা রাখছে মূলধারার সংবাদ মাধ্যমগুলো। যারা না জেনে দায়িত্বহীনভাবে গুজব রটায়, এর চেয়ে বড় অপরাধ তার হতে পারে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় ঘোষণা ও জাল রায় তৈরির অভিযোগে এবার নিজেই কাঠগড়ায় উঠলেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক। শাহবাগ থানায় দায়ের করা মামলায় তাকে তোলা হয়েছে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নেওয়া হতে পারে। এর আগে সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে ABM খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বিস্তারিত জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া আলোচিত প্রধান বিচারপতি ABM খায়রুল হকও অবশেষে ধরা পড়লেন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই নানা প্রতিক্রিয়া দেন রাজনৈতিক দলসহ অনেকে। সাবেক এই প্রধান বিচারপতির বিচার চান সুপ্রিম কোর্টের আইনজীবীরা। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা। এই খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময়, অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড। বিচারপতি জনাব খায়রুল হক অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে
তারা সিদ্ধান্ত নিয়েছেন কেয়ারটেকার গভর্নমেন্টের। এটা কি আসলে অভিযোগটা কি? অভিযোগটা হলো একটা আদেশ যা ওপেন কোর্টে ঘোষণা করা হয়েছে, এই আদেশটাকে পরিবর্তন করে ফেলেছেন যখন পূর্ণাঙ্গ জাজমেন্ট বেরিয়েছে। দেশের রাজনৈতিক সংকটের অবস্থার জন্য এবিএম খায়রুলকেই দায়ী করছেন কেউ কেউ। তিনি বিচারের নামে অবিচার করে গেছেন। তিনি তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। সে তার আচরণে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার জাজমেন্টে এটা পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে। এই শেখ হাসিনার পতনের পর 5ই আগস্ট পতনের পর আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিলাম যে খায়রুল হকের এমন বিচার হওয়া উচিত যেন ভবিষ্যতে বিচারাঙ্গনে আর নতুন কোনো খায়রুল হকের জন্ম না হয়। গত বছর বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে বিচারক হিসেবে দুর্নীতি ও বিদ্বেষমূলক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় দেয়া ও জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানায় মামলা করা হয়। 2010 সালের 1 অক্টোবর থেকে 2011 সালের 17 মে পর্যন্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবিএম খায়রুল হক। 2013 সালের 23 জুলাই তাকে 3 বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওই মেয়াদ শেষে কয়েক দফা কমিশনের চেয়ারম্যান হিসেবে তাকে পুনর্নিয়োগ দেয় আওয়ামী লীগ সরকার। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে 13 আগস্ট আইন কমিশন থেকে পদত্যাগ করেন এবিএম খায়রুল হক। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দেশে বর্তমান রাজনৈতিক সংকটের জন্য সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক দায়ী বলে অভিযোগ বিএনপির। এই জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়ে খায়রুল হক শুধু জনগণের সাথে প্রতারণা করেননি, রাষ্ট্রের সাথেও প্রতারণা করেছেন। বাংলাদেশের একজন বড় শত্রু, যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে, এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন। সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন। বিলম্বে হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার, সেই জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ। ওনার রায়ের পরেই আমার যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার আমাদের তত্ত্বাবধায়ক সরকার বিধানটা বাতিল কে পার্মানেন্ট করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের পরবর্তীকালের যত রকমের আপনার রাজনৈতিক সংকট তৈরি হওয়ার, সেই সংকটগুলো তৈরি হয়েছে এবং জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের আগের 15 বছরে আওয়ামী সন্ত্রাসীদের নিহতদের তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্রলীগ সন্ত্রাসীদের হামলায় নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা মোহাম্মদ বরকতুল্লাহ, ছোট ভাই আবরার ফাইয়াজ, মামা মোফাজ্জল হোসেন। এ সময় আবরার ফাহাদ হত্যা মামলার বিচার কাজ জোরদারে সরকারকে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান বরকতুল্লাহ। প্রধান উপদেষ্টা বলেন, আবরার ফাহাদকে নৃশংসভাবে পিটিয়ে মারার ঘটনাটি পুরো জাতিকে স্তব্ধ করেছিল। এই ঘটনার সুষ্ঠু বিচার হবেই। 24 জুলাই গণ অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ও এর সংগঠনের দলীয় সন্ত্রাসীদের হামলায় নিহতের তালিকা করে প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। এর পাশাপাশি তৎকালীন সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে যে হত্যাকাণ্ড হয়েছে সেগুলো নিয়েও তদন্ত চলছে বলে জানান ড. ইউনূস। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক কমানোর বিষয়ে আশাবাদী বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো চুক্তি করা হচ্ছে না বলে জানান তিনি। উপদেষ্টা জানান, মার্কিন বাণিজ্য মন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। আমন্ত্রণ পেলেই যুক্তরাষ্ট্রে যাবে বাংলাদেশের প্রতিনিধি দল। তবে এই ইস্যুতে কোনো লবিস্ট নিয়োগ করা হবে না। রিপোর্ট মাহবুব কবির চপলের। The Port of Los Angeles, the busiest port in North America. যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের নতুন 35% সহ মোট 50% শুল্ক আরোপের ঘোষণায় দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। 1 আগস্ট থেকে এই হার কার্যকর হলে বাজার হারানোর শঙ্কাও রয়েছে। শুল্ক হার কমাতে যুক্তরাষ্ট্রের সাথে 2 দফা আলোচনা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমাতে তুলনামূলক বেশি দামে 2,20,000 টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে। তারপরও আসেনি শুল্ক কমানোর কাঙ্ক্ষিত ঘোষণা। তাই আবারও মার্কিন বাণিজ্য মন্ত্রীকে
চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। আমন্ত্রণ পেলেই সেখানে যাবে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি দল। এতে ভালো কিছুর প্রত্যাশা করছেন বাণিজ্য উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রীকে আমাদের করণীয় সম্পর্কে একটা পত্র দিয়েছি। আমরা আশা করছি একটা জবাবের অপেক্ষায় আছি এবং আমরা আমন্ত্রণের অপেক্ষায় আছি। জবাব এবং আমন্ত্রণ পেলে আমরা ইনশাল্লাহ অ্যাজ এ গ্রুপ আমাদের যে নেগোসিয়েশন টিম আছে আমরা সকলে একত্রে মিলে যাব ইনশাল্লাহ। সেটা আমাদের জন্য যেরকম প্রয়োজন যুক্তরাষ্ট্রের জন্যও প্রয়োজন। ওনারা আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের জন্য ভালো কিছু হয়তো ইনশাল্লাহ হবে। মার্কিন বাণিজ্য প্রতিনিধিদের সাথে আলোচনার জন্য লবিস্ট নিয়োগের পরামর্শ দিয়েছেন অনেক ব্যবসায়ী। তবে সেই পথে হাঁটছে না বাণিজ্য মন্ত্রণালয়। সরকার কোনো লবিস্ট নিয়োগ করেননি, সরকার নিজস্বভাবে, কারণ যুক্তরাষ্ট্র তাদের ন্যাশনাল ইমার্জেন্সির বিনিময়ে কাজটা করছে। এখানে যে কাঠামোর উপরে ঘটনাটা ঘটছে, এই কাঠামোতে লবিস্টদের করার কোনো কিছু আছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমাদের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তনগুলো বাংলাদেশ ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। উপদেষ্টা জানান, বাংলাদেশের স্বার্থ হানি হয় এমন কোনো পদক্ষেপ নেবে না সরকার। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ করে আমরা কেন কাজ করব? এটা একটা সম্পূর্ণ অবান্তর প্রশ্ন। আমরা যা প্রচেষ্টা করছি তাহলে তার আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ের দরকার হয় না, কোনো একটা নির্দিষ্ট কিছু মেনে নিয়ে কাজটা করে ফেললে হয়ে যায়। আমরা তো স্বার্থপূর্ণ করার প্রশ্ন আসলে পরিশ্রমের দরকার কেন? নতুন শুল্ক হার কার্যকর হলেও আলোচনার সুযোগ অব্যাহত থাকবে বলেও জানান বাণিজ্য উপদেষ্টা। আশা করা যায় অবশ্যই হবে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবি নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এগিয়ে যাবে বলে আবারও জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। ব্রাহ্মণবাড়িয়ায় পদযাত্রায় অংশ নিয়ে তিনি একথা জানান। আগামী 5 আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র আদায় করা হবে বলেও জানান নাহিদ ইসলাম। এর আগে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে দেখা করে তাদের খোঁজখবর নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পরিবারগুলোর পাশে থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জাতীয় নাগরিক পার্টি সংস্কার, বিচার, নতুন সংবিধানের দাবিতে এগিয়ে যাবে। যে সকল রাজনৈতিক দল নিজেদের দলীয় অবস্থান থেকে সরে এসে সংস্কারের ঐক্যমতের পক্ষে কাজ করছেন, সে সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাআল্লাহ আমরা জুলাই আগস্ট মাসের মধ্যে, 5 আগস্টের মধ্যে জুলাই সনদ এবং ঘোষণাপত্র আদায় করতে পারবো। মাইলস্টোনে যখন অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, আমরা ভেবেছিলাম ফ্যাসিবাদের পতন হয়েছে, কিন্তু আমরা দেখতে পেলাম মাইলস্টোনের ঘটনাকে পুঁজি করে আবার আওয়ামী লীগ পুনর্গঠিত হচ্ছে। বৃহৎ বাংলাদেশের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে মোকাবেলা করতে হবে। একই সাথে সাথে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য আমরা যে সংস্কার প্রস্তাবগুলো দিয়েছি, এই সংস্কার প্রস্তাবের আশু বাস্তবায়নের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। গণ অভ্যুত্থানের মূল নায়ক সমন্বয়কদের অনেকে গুম, কেউ বা গ্রেপ্তার। 24শে জুলাই শেষের দিকে চিত্রটা ছিল এমনই। আন্দোলনের লক্ষ্য ছিল একটাই, 9 দফা দাবি মানতে স্বৈরশাসককে বাধ্য করা। নজিরবিহীন রাষ্ট্রীয় নিপীড়নের মুখে আত্মগোপনে থেকেই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতারা। তাদেরই একজন রিফাত রশিদ। একান্ত সাক্ষাৎকারে এটিএন বাংলায় তুলে ধরেন সেই সব দিনগুলোর কথা। মাজহারুল হক মহাজিরের আরেকটি রিপোর্ট। রক্তে আগুন লেগেছে ছাত্র জনতার, উত্তাল গোটা বাংলাদেশ। শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগ আর রাষ্ট্রীয় বাহিনী মেতে ওঠে গুম, খুন আর ধ্বংসলীলায়। 2024-এর 24 জুলাই হয়ে ওঠে আন্দোলনের আরেক টার্নিং পয়েন্ট। নিখোঁজ থাকার 5 দিন পর খোঁজ মিলে আন্দোলনের অন্যতম 2 সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকেরের। রাস্তায় চোখ বাঁধা অবস্থায় তাদের ফেলে যাওয়া হয়েছে বলে ফেসবুকে পোস্ট দিয়ে জানান তারা। আসসালামু আলাইকুম, আমি রিফাত রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বলছি। তখন আত্মগোপনে আরেক সমন্বয়ক রিফাত রশিদ। গোয়েন্দা সংস্থার চাপ আর প্রতি মুহূর্তে প্রাণ হারানোর শঙ্কা নিয়েই অচেনা এক বাড়িতে আশ্রয় নেন তিনি।
গুমের চেষ্টাটা যখন করা হয় তখন আমি জিগাতলা থেকে আমাকে দৌড়ানো দেয় ডিবি পুলিশ। একটা গেট জাস্ট একজন দারোয়ান লাগাচ্ছিল, ওই মুহূর্তে আমি ওই গেটের ভিতরে গেটের ভিতরে ঢুকে পড়ি। দারোয়ান জিজ্ঞেস করতেছিল যে আপনি কোথায় যাচ্ছেন, আমি বলতেছি এখন মানে ইনস্ট্যান্ট আমার মাথায় আসলো বাড়ি যেহেতু আছে বাড়িওয়ালা থাকবে, আমি তো জানি না আমি কার বাসায় যাবো, সে ঢোকাবে না আমাকে। আমি বলছি বাড়িওয়ালার বাসায় যাবো, সরেন আমার রিলেটিভ। এটা বলার পর সে ছাড়ে, আমি বাড়িওয়ালার বাসা পর্যন্ত যাই। ওখানের ভিতরে যারা ছিল দুজন হাজব্যান্ড ওয়াইফ, ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে, তাকে আমি আমার কনসার্নটা জানাই। তারা বলছে যতক্ষণ প্রয়োজন হয় তুমি এখানে থাকো। কারো সাথে কারো যোগাযোগ নেই, ইন্টারনেট বন্ধ। আত্মগোপনে থেকে কিভাবে চালিয়ে যান এই আন্দোলন? 1 বছর পর সেই গল্পই শোনালেন রিফাত রশিদ। ইন্টারনেট ব্ল্যাকআউটের সময়টায় কেউ কারোর সাথে কানেক্ট করতে পারে নাই, সবাই কেউ জানে না কিভাবে ঘটতেছে, কোনো কেন্দ্রীয় নির্দেশনা ছিল না। সবথেকে বড় ব্যাপার এটা, আন্দোলনটা কোন দিকে যাবে এলোমেলো অবস্থা। মেইন স্ট্রিম মিডিয়াগুলো কভার করছিল না বা তাদেরকে কভার করতে দেওয়া হচ্ছিল না। 9 দফা দেওয়া হলো, সেই জিনিসটা প্রচার করছিল না মিডিয়াগুলো, বরং তার বদলে 8 দফার মতো একটা ব্যাপার, যে জিনিসটা আসলে আমাদের থেকে যায় নাই, সেরকম একটা জিনিস মিডিয়া প্রচার করা শুরু করছিল। সব মিলিয়ে ব্যাপারগুলো না খুব কনফিউজিং এবং আমাদের জন্য খুব ট্রমাটাইজিং। সেখান থেকে আমরা আবার মুভমেন্টটাকে রিকভার করতে পারছি, আমাদের নিজেদের লিডে নিতে পারছি। বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ জানান, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে এখনো পাড়ি দিতে হবে অনেক পথ। নানা কারণে আশাহত হলেও হাল ছাড়তে নারাজ দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানের অন্যতম এই নায়ক। আমার বাবা বাংলাদেশের ঢাকা মেডিকেল সহ অনেকগুলো মেডিকেলের মর্গে গিয়ে আমার লাশ খুঁজে বেড়াইছে। আমার আম্মু হসপিটালাইজ ছিল আমার টেনশনে। মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। প্রচলিত প্রথম বিজয়ী ও সংখ্যানুপাতিকের বাইরে মিশ্র সদস্য অনুপাত পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, প্রথম বিজয়ী এফপিটিপি ও সংখ্যানুপাতিক পিআর পদ্ধতি দুটিতে নানা রকম অসঙ্গতি রয়েছে, এতে গণমানুষের মতামতে প্রতিফলন ঘটে না। এ অবস্থায় নির্বাচনের তৃতীয় পদ্ধতি হিসেবে মিশ্র সদস্য অনুপাত এমএমপিআর পদ্ধতি চালু হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও ভোটের ন্যায্য প্রতিনিধিত্ব ফিরে আসবে বলে মনে করেন তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস আয়োজিত জনমতের প্রতিফলন ও গ্রহণযোগ্যতা বিষয়ে আলোচনা সভায় দলটির আমির এসব কথা বলেন। এতে শিক্ষাবিদ ও ইসলামপন্থী সামাজিক সংগঠন ও কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নিউজিল্যান্ড সহ পৃথিবীর অনেক দেশেই এমএমপিআর পদ্ধতির নির্বাচন প্রচলিত আছে। আমরা মনে করি গণমানুষের প্রতিনিধিত্ব ও সরকারের স্থিতিশীলতা বিবেচনায় এফপিটিপি ও পিআর পদ্ধতির তুলনায় এমএমপিআর পদ্ধতি উত্তম এবং চলমান বিতর্ক নিরসনে সহায়ক ভূমিকা পালন করবে। সঙ্গত কারণে বাংলাদেশ খেলাফত মজলিস এমএমপিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। যশোরের আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের নবম ব্যাচের এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থীদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দেয়া ৪৫ জন দেশি বিদেশি নবীন চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির এবং অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা। এ সময় বক্তারা বলেন, চিকিৎসার মতো মহান পেশায় আন্তরিকতার বিকল্প নেই। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজের নবম ব্যাচের এমবিবিএস উত্তীর্ণ শিক্ষার্থীদের ইন্টার্ন পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার সালাউদ্দিন খান গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে শুরুতে উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। প্রধান অতিথি প্রতিষ্ঠানের উপদেষ্টা অধ্যাপক গোলাম মুক্তাদির বলেন, রোগীদের সাথে আন্তরিক ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। দেখুন, ডাক্তার আমাদের সবাই খুব ভালো, ওনারা প্রত্যেককে দেখবা যে রোগীদের সঙ্গে কিভাবে ব্যবহার করছে, তোমার ব্যবহারে রোগীর অর্ধেক অসুখ ভালো হবে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ডাক্তার সঞ্জয় সাহা বলেন, বিদেশে ডাক্তাররা সম্মান পেলেও আমাদের দেশে তারা অবহেলিত। অন্য দেশে ডাক্তাররা কি পরিমাণ সম্মান পায়, সেই জায়গার সম্মানগুলো আমরা পাই না। আমাদের খালি ছোটকাল থেকে শেখানো হয়, ইন্টারনেট থেকে শেখানো হয়, তোমরা সব করে ফেলাইবা, সব দিয়ে ফেলাইবা, জীবন দিয়ে ফেলাইবা, মরে যাবা। অনুষ্ঠানে ইন্টার্ন হিসেবে যোগ দেওয়া নবম ব্যাচের ৪৫ দেশি বিদেশি নবীন চিকিৎসক ছাড়াও উপস্থিত ছিলেন ডিজিও কোর্স কোঅর্ডিনেটর ডাক্তার হাসানুজ্জামান, ডাক্তার এস.এম. আবু আহসান, বদরুন্নেসা বেগম, এ.এস.এম. রিজওয়ান, মারুফা আক্তার, আফজাল হোসেন খান সহ মেডিকেল কলেজের শিক্ষক ও শিক্ষিকারা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার খেলার খবর।
বিসিসিআইয়ের সাথে আলোচনা করে দ্রুতই এশিয়া কাপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানালেন এসিসি সভাপতি মহসিন নাকভি। রাজধানীর একটি হোটেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের 25টি দেশের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা শেষে এমনটা জানান তিনি। এসিসি সভাপতি মহসিন নাকভি বলেন, এশিয়া কাপ নিয়ে ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে। এর আগে ভারতে ক্রিকেট বোর্ডের সঙ্গে কিছু বিষয় সমাধান করতে হবে। এশিয়া কাপে 7 সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে লিজেন্ডস লিগের ম্যাচ বয়কট করেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপরই এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে তৈরি হয় সংশয়। It's more ACC and BCCI, and I'm very much hopeful that we will resolve the pending issues, and we will have the Asia Cup also. A lot of people can't come because of their schedule also, so it's good that we had all 25 members. The point is, which is good for ACC, for BCB, that all 25 members participated today in the meeting. মিরপুরে সিরিজের তৃতীয় ও শেষ টি-20তে বাংলাদেশের বিপক্ষে বড় সংগ্রহের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা করেন সাহেবজাদা ফারহান আর স্যাম আইয়ুব। 7 ওভার 5 বলে 82 রানের জুটি গড়ে স্যাম আইয়ুব আউট হন ব্যক্তিগত 21 রানে। এরপর 41 বলে 63 রানে ফেরেন ফারহান। পাকিস্তানের রানের চাকা সচল রাখতে হাসান নেওয়াজ খেলেন 17 বলে 33 রানের ইনিংস। আজ 5 পরিবর্তনে মাঠে নেমেছে লিটন দাসের দল। শেষ খবর পাওয়া পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ 7 উইকেটে 177 রান। ষষ্ঠ আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতা ট্রফি উন্মোচন ও মিট দ্য প্রেস হয়ে গেল আজ। আরএফএল ও এসিআই এর পৃষ্ঠপোষকতায় 2টি আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নেবেন বাংলাদেশের খেলোয়াড়রা। দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের অডিটোরিয়ামে ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব মাহবুবুল আলম। আরও উপস্থিত ছিলেন আরএফএল এর হেড অফ মার্কেটিং শফিক শাহিন এবং বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশনের সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল GM কামরুল ইসলাম। সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক জানান, আসন্ন এসএ গেমসে পদক জয়ের লক্ষ্যে খেলোয়াড়দের প্রস্তুতি হিসেবে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ও ভারত সহ মোট 6টি দেশ 4 দিনের এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। শুরু হলো 18তম জাতীয় উশু প্রতিযোগিতা। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি এবং বিকেএসপি সহ মোট 28টি দলের প্রায় 418 জন ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন। পুরুষ ও নারী মিলিয়ে এবার রয়েছে 27টি স্বর্ণপদক ইভেন্ট। এর মধ্যে সান্দা ফাইটে 19টি এবং তাওলুতে 8টি ইভেন্ট। প্রতিযোগিতা শেষে বিভিন্ন শ্রেণীতে 108টি পদক দেওয়া হবে। বিকেলে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসাম রিদওয়ানুর রহমান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।